সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। দায়িত্ব নেবেন দেশের ২৩তম রাষ্ট্রপ্রধান হিসেবে। দীর্ঘ রাজনৈতিক জীবনের চড়াই উতরাই পেরিয়ে রাষ্ট্রপ্রধানের পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমগ্র জাতির অভিভাবক হিসেবে কাজ করবেন, প্রত্যাশা বিশিষ্টজনদের। গ্যাসের চাপ না বাড়লেও শুক্রবার ছুটির দিন হওয়ায় গাড়ির লাইন কম ফিলিং স্টেশনগুলোতে। রাজধানীর বাজারে কিছুটা কমেছে সবজির দাম। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আজ সন্ধ্যায় শপথ নেবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যায় 7:30টায় বঙ্গভবনে শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি, জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তাকে শপথ বাক্য পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। এরই মধ্যে শপথ অনুষ্ঠান আয়োজনে সব প্রস্তুতি শেষ করেছে বঙ্গভবন। শপথ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এম হাফিজ উদ্দিন আহমদ, প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, কূটনীতিক, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও বিশিষ্টজনরা উপস্থিত থাকবেন। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল। দর্শক, এই মুহূর্তে সেখানে আছেন বিশেষ প্রতিনিধি সিকান্দার রেমান, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। দেশের 23তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই মুহূর্তে বিএনপির প্রতিষ্ঠাতা, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপির যিনি সাবেক চেয়ারপারসন ছিলেন, দীর্ঘদিন বিএনপি নেতৃত্ব দিয়েছেন গণতান্ত্রিক আন্দোলন। কিছুক্ষণ আগে তিনি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। এই মুহূর্তে দোয়া মোনাজাতের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হচ্ছে। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর আজকে সন্ধ্যায় বঙ্গভবনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ, যিনি বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন, তার আগেই তিনি বিএনপির প্রতিষ্ঠাতা এবং সাবেক চেয়ারপারসন, এই দুজনের সমাধিসৌধে কবরস্থানে এসেছেন, তাদের কবর জিয়ারত করছেন। আমরা লক্ষ্য করছি এখানে বিএনপি মহাসচিবের সঙ্গে, বিএনপি সাবেক মহাসচিব যিনি, তার সঙ্গে আমরা দেখছি দু একজন কেন্দ্রীয় নেতা রয়েছেন। বাকি তিনি রাষ্ট্রপতি হওয়ার পরে আনুষ্ঠানিকভাবে আবারও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে আবারও আসবেন, এমন শিডিউল রয়েছে। তবে শপথের আগেই নির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখানে এসেছেন, শেরেবাংলা নগরে এসেছেন। আমরা লক্ষ্য করছি আবেগ আপ্লুত হয়ে পড়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি কিছুক্ষণ আগেই 5-7 মিনিট আগেই জিয়া উদ্যানে এসেছেন এবং এখান থেকেই এই মাজার থেকে তিনি যাবেন তার বাসভবনে এবং সেখান থেকেই বিকেলে বঙ্গভবনে যাবেন। সেখানে রাষ্ট্রপতি হিসেবে 23তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেবেন। এরই মধ্যে শপথের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করে আনা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, 3 বাহিনীর প্রধান সহ সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং প্রতিষ্ঠান প্রধানদের সেই অনুষ্ঠানে, শপথ অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয়েছে। বর্ণাঢ্য সেই আয়োজনের মাধ্যমে মির্জা ফখরুল আলমগীরকে শপথ পড়ানো হবে। আমরা দেখছি যে মাজার জিয়ারত শেষ। আমরা চেষ্টা করব বিএনপি সাবেক মহাসচিবের সঙ্গে কথা বলার জন্য, যিনি বর্তমান রাষ্ট্রপতি, নির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। আমরা চেষ্টা করছি রাষ্ট্রপতি আমাদের সঙ্গে কথা বলেন কিনা, আমরা চেষ্টা করছি। তিনি হাত নেড়ে সবাইকে শুভেচ্ছা জানিয়ে চলে যাচ্ছেন। আমরা গণমাধ্যম কর্মীরা চেষ্টা করেছি রাষ্ট্রপতির সঙ্গে কথা বলার জন্য, বাট তিনি সবাইকে শুভেচ্ছা জানিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার মাজার প্রাঙ্গণ এই মুহূর্তে ত্যাগ করলেন। দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ জিয়া এবং
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করতে গিয়েছিলেন, মাজারে গিয়েছিলেন। আজকে সন্ধ্যায় তার শপথ নেওয়ার কথা নবনির্বাচিত রাষ্ট্রপতি হিসেবে। তার আগেই তিনি তাদের মাজার জিয়ারত করেন। দীর্ঘ রাজনৈতিক জীবনের নানা চড়াই উতরাই পেরিয়ে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ রাষ্ট্রপতির আসনে বসতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলমতের ঊর্ধ্বে উঠে তিনি সমগ্র জাতির অভিভাবক হিসেবে কাজ করবেন, এমনটাই প্রত্যাশা বিশিষ্টজনদের। তাদের বিশ্বাস, রাজনীতিতে পোড় খাওয়া এই মানুষটি রাষ্ট্রপতি হিসেবেও যোগ্যতার প্রমাণ রাখবেন। বিস্তারিত জানাচ্ছেন নাবিল জাহাঙ্গীর। ৩৫ বছর পর বৃহস্পতিবার সংসদ সদস্যদের সরাসরি ভোটে অনুষ্ঠিত হল রাষ্ট্রপতি নির্বাচন। তৃণমূলের রাজনীতি থেকে উঠে আসা পরিচ্ছন্ন ইমেজের মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হয়েছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি। রাজনৈতিক প্রজ্ঞা, সজ্জন ব্যক্তিত্ব ও ধীরস্থির আচরণের জন্য পরিচিত দেশের সর্বোচ্চ রাজনৈতিক পদের অধিকারী এই নেতার নতুন পথ চলাকে সাধুবাদ জানিয়েছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। তাদের প্রত্যাশা, গণতন্ত্রে উত্তরণের এই যাত্রায় প্রকৃত দিক নির্দেশকের ভূমিকা পালন করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি কোনো দলের নয় বা কোনো জেলার নয়, কোনো ধর্ম বর্ণের নয়, তিনি সকলের হয়ে উঠবেন। প্রত্যেকেই সমান গুরুত্ব দেওয়া, নাগরিক হিসাবে স্বীকৃতি দেওয়া, এই আদর্শটি তিনি যেহেতু লালন করে আসছেন, ফলে রাষ্ট্রপতি হিসাবে তার চাইতে ভালো আর কে ভূমিকা রাখবে, প্রত্যাশা তো করাই যায়। এই সংস্কার কমিশন আলোচনায় একমত হওয়া গেছে। এইটা যখন পার্লামেন্টে পাশ হয়ে যাবে, তখন এটা হয়ে গেলে উনি করবার মতো অনেক কিছু পাবেন। তখন আপনি রোলটা দেখতে পারবেন যে উনি গণতন্ত্র নির্মাণে কতখানি তার ব্যক্তিত্বের প্রয়োগের মাধ্যমে জিনিসটাকে একটা শেপ দিতে পারেন। রাষ্ট্রপতিকে সকলেই একজন বলবো যে নীতি ধারক হিসাবে দেখতে চান, এবং আমাদের বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে কিন্তু আমরা যেটা দেখি, কিছু কিছু মুহূর্তে কিন্তু তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার আসে। এই সর্বোচ্চ প্রতিষ্ঠানটার প্রতি মানুষের যে নৈতিক প্রত্যাশা, সেই জায়গাটা কিন্তু তিনি প্রতিনিধিত্ব করবেন। বিশিষ্টজনরা বলছেন, দলের দুঃসময়ে কাণ্ডারির ভূমিকা পালন করা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বঙ্গভবনের নতুন অধ্যায়েও প্রমাণ রাখবেন যোগ্যতার। ওনাকে রাষ্ট্রপতি পদে বসে বিএনপির নেতাকর্মীদের কথা, বিএনপি সরকারের কথা মনে রাখতে হবে। আবার দেশের সকল নাগরিকের সাথে ন্যায়সঙ্গত আচরণ করতে হবে। অনেক সময় দেখা গেছে বিএনপির খুবই ত্যাগী নেতৃত্ব রাষ্ট্রপতি পদে পদায়ন হওয়ার পরে বিএনপির সাথে এক ধরনের অনেক সময় সঠিক আচরণটা করতে পারে নাই। এক্ষেত্রে বি চৌধুরীর কথা বলা যেতে পারে। বি চৌধুরী রাষ্ট্রপতি হিসেবে বিএনপির অভিজ্ঞতা খুবই খারাপ। দেশের রাজনৈতিক ও সাংবিধানিক স্থিতিশীলতা রক্ষায় নবনির্বাচিত রাষ্ট্রপতির ভূমিকা সবার মন জয় করবে, এমনটাই প্রত্যাশা। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। উচ্চশিক্ষার মানোন্নয়ন ও শিক্ষা ব্যবস্থাকে সরাসরি জব মার্কেটের উপযোগী করে গড়ে তোলার কথা জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানী সাভারে ইউজিসি আয়োজিত উপাচার্যদের নিয়ে উচ্চশিক্ষায় নীতি নির্ধারণী সংলাপে তিনি কথা বলেন। আমির খসরু বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা বৃদ্ধি ও শিল্প খাতের সঙ্গে সরাসরি সমন্বয় করে কাজ করতে হবে। এছাড়া আগামী বাজেটে শিক্ষাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে জিডিপির 5% উন্নীত করা এবং বিশ্ববিদ্যালয়গুলোকে জিরো ট্যাক্স সুবিধা দেওয়ার কথাও জানান মন্ত্রী। এদিকে সরকারের নানা উদ্যোগ তুলে ধরে প্রধানমন্ত্রী উপদেষ্টা মাহদি আমিন বলেন, নারীদের জন্য স্নাতক পর্যন্ত বিনামূল্যে পড়াশোনার ব্যবস্থা করেছে সরকার। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়গুলোতে তৃতীয় ভাষা চালুর গুরুত্ব তুলে ধরেন তিনি। আমাদের এডুকেশন সিস্টেমের মধ্যে আমরা কেন জব মার্কেটের সাথে রিলেট করে আমার এডুকেশন সিস্টেমটা চেঞ্জ করতে পারি না? এন্ড হোয়াট ইজ ইউর ওপিনিয়ন অ্যাবাউট? এই জিনিসগুলো জানলে সুবিধা হয় যে জব মার্কেটের সাথে আমাদের এডুকেশনের রিলেশনশিপটা ওইভাবে আমরা কেন ক্রিয়েট করতে পারিনি। থার্ডলি হচ্ছে, ফোর্থলি হচ্ছে রিসার্চ। যেহেতু আমাদের দেশের পপুলেশনের ওভার 50% উইমেন, আমরা নারীদের জন্য স্নাতক পর্যন্ত ফ্রি এডুকেশন কনফার্ম করেছি, যেটা এর আগে দেশের যে বেগম খালেদা জিয়া প্রাথমিকভাবে শুরু করেছিলেন এবং পরবর্তী ক্লাস 12 পর্যন্ত হয়েছিল। আমরা স্নাতক পর্যন্ত যদি ফ্রি হয়, তার মানে আমাদের যারা পাবলিক ইউনিভার্সিটি ডেফিনেটলি গভর্নমেন্টের পলিসি ফ্রেমওয়ার্কের ভেতর এবং প্রাইভেট ইউনিভার্সিটি যারা রয়েছেন, আপনাদেরকে এনকারেজ করবো যতটা সুযোগ হয় স্কলারশিপের ক্ষেত্রে কি নারীদেরকে প্রাধান্য দেওয়া যায় কিনা, মেধার ভিত্তিতে হতে হবে।
এক মাস ধরে চলছে গ্যাস সংকট। লাইনে দাঁড়িয়ে গ্যাস সংগ্রহ করতে ভোগান্তিতে পড়েছে গাড়ির চালকরা। তবে সাপ্তাহিক ছুটির দিনে লাইন কিছুটা কম। ফিলিং স্টেশনগুলোতে আগের মতোই গ্যাসের চাপ কম রয়েছে। চাহিদা অনুযায়ী গ্যাস পাচ্ছেন না চালকরা। আরিফিন শাওনের রিপোর্ট। গ্যাস সংকট চলমান। এক মাস আগে শুরু হওয়া সংকট এখনো ভোগাচ্ছে সাধারণ মানুষকে। সাপ্তাহিক ছুটির দিনে ভোগান্তির পরিমাণ কিছুটা কমেছে, তবে সংকট কাটেনি এখনো, আর কবে কাটবে তা নিয়েও চিন্তিত গ্যাস চালিত গাড়ির চালকরা। আগে যেখানে 3 থেকে 4 ঘন্টা লাইনে দাঁড়িয়ে গ্যাস সংগ্রহ করা লাগতো, আজ সেখানে 1 ঘন্টার মধ্যে গ্যাস নিতে পারছেন চালকরা। 90 টাকার গ্যাস ঢুকছে, এমনি তো ধরেন 300 টাকার মতন গ্যাস ঢুকে। মনে করছি শুক্রবারে কিন্তু ফাঁকা পাবো, গ্যাস ট্যাস পাবো। শুক্রবারে পরিস্থিতি আরো ভয়াবহ। এখানে 75 টাকার গ্যাস ঢুকছে। আমি সকালবেলা সিরিয়াল দিছি, আমি 2টা টিপ মারলাম, আমার গ্যাস শেষ। আমি সকালবেলা 419 টাকার গ্যাস পাইছি। এখন 419 টাকার গ্যাস পাই উত্তরা গেছি আইলাম, আমার গ্যাসটা আবার সিরিয়াল লাগাইতে হলো। তাহলে আমরা মালিকরা জমা দিব কি, আমরাই নিব কি? কাঙ্ক্ষিত গ্যাস সরবরাহ করতে না পারার বিষয়টি স্বীকার করছে কর্তৃপক্ষ। শুক্রবারে পাচ্ছি যে গাড়ির চাপ কমে, একটু প্রেশারটা মোটামুটি ভালো থাকবে, তাও না। ওই 120-100 যদি সবকটা বন্ধ থেকে ওই 150 পর্যন্ত সর্বোচ্চ ওঠে, তো সবগুলো বন্ধ থাকে। আর বন্ধ না থাকলে ওই 100-120, কোনো স্বস্তির কোনো আশা দেখে। হ্যাঁ, আজকে শুক্রবার তো এই জন্য আজকে মনে করো অল্প টাইম না, তাই মনে করো 3 ঘন্টা 4 ঘন্টা পর্যন্ত গাড়ি থাকে না। ওই তো প্রেশার কম, তাও তো কম ঢুকতেছে। সংকট দ্রুত সমাধানের তাগিদ সাধারণ ভোক্তাদের। আরফিন শাওন, বাংলা ভিশন, ঢাকা। প্রতি সপ্তাহেই রাজধানীর বাজারে নিত্যপণ্যের দাম ওঠানামা করছে, তবে বাড়ার তালিকাই বড়। সপ্তাহের ব্যবধানে 10 টাকা বেড়েছে ব্রয়লার মুরগি, বেড়েছে ডিম ও প্যাকেটজাত ময়দা ও আটার দাম। এদিকে সপ্তাহের ব্যবধানে উস্তা, পটল সহ বিভিন্ন সবজির দামই কমেছে। স্থিতিশীল রয়েছে চালের বাজার। মোবাশ্বের আহমেদের রিপোর্ট। প্রতি সপ্তাহে বাজারে ওঠানামা করছে চাল, আটা, তেল, সবজিসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। এক সপ্তাহের ব্যবধানে বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 180 থেকে 190 টাকায়। সাদা ও বাদামি ডিম বিক্রি হচ্ছে 130 থেকে 150 টাকা ডজনে। এই দাম গেল সপ্তাহের চেয়ে বাড়তি বলছেন ক্রেতারা। মুরগি, ব্রয়লার বা সোনালি নেওয়া হয় বাচ্চাদের জন্য, কারণ এরকম যদি দাম বাড়ে, প্রতি সপ্তাহে 10 টাকা বাড়লেও তো মাসে 4 বার দাম বাড়লে 40 টাকা বেড়ে যায়। লালটা হচ্ছে 150, সাদাটা 140 দর্জন। গত সপ্তাহে 140 টাকা ছিল, 130 টাকা ছিল, এখন 10 টাকা বাড়ে। সপ্তাহের ব্যবধানে সব ধরনের চালের দাম স্থিতিশীল থাকলেও কেজি প্রতি 10 টাকা করে বেড়েছে প্যাকেটজাত আটা ও ময়দার দাম। ময়দা কেজি প্রতি 10 টাকা বাড়ছে, আটা কেজি প্রতি 4 থেকে 5 টাকা করে বাড়ছে। এটা তো আপনার গত সপ্তাহ থেকে এই সপ্তাহ আর কি। সাপ্তাহিক ছুটির দিন বলে মাছের বাজার বেশ চড়া, তবে স্বস্তি রয়েছে সবজির বাজারে। সপ্তাহের ব্যবধানে করলা ও পটলের দাম কমেছে কেজিতে 10 টাকা। 40 টাকা কেজিতে বিক্রি হচ্ছে ঢেঁড়স। আকার ভেদে 30 থেকে 40 টাকা পিস পেঁপে, কেজি প্রতি চিচিঙ্গা বিক্রি হচ্ছে 50 টাকায়। শসা আর হচ্ছে আপনার এই যে করলাটা সবসময় কিনি, এই দুইটার দাম আজকে বাজারে একটু কম। এই 10 টাকা মতো কমছে। উস্তা হয়েছে 50 টাকা, আর ভেন্ডি হয়েছে 50 টাকা, 40 টাকা হয়েছে। আর বরবটি 60 টাকা, শসা 50 টাকা, আর ধুন্দুলো 50 টাকা, কাঁকরোল 60 টাকা। সবজির বাজার একটু কম আছে এই সপ্তাহে, গত সপ্তাহের থেকে বেশ কম, 10-20 টাকা করে কম প্রত্যেক বাজারে। এদিকে 120 থেকে 160 টাকা কেজিতে বিক্রি হচ্ছে শীতের আগাম সবজি শিম। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে উদ্ধার মৃত অজ্ঞাত কিশোরীর পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতের নাম মিম আক্তার। এ ঘটনায় গৃহকর্তা ও তার স্ত্রী সহ 3 জনকে গ্রেফতার করা হয়েছে। মিমের পরিবারের অভিযোগ, নির্যাতন ও ধর্ষণ করে হত্যা করা হয়েছে মিমকে। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। 12 আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে এক অজ্ঞাত কিশোরীর লাশ উদ্ধার করে পুলিশ। সেদিনের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় সকাল 10:50-এর পর সবুজ রঙের এক সিএনজি এসে থামে জরুরি বিভাগের সামনে। এক মহিলা সহ 3 জন ধরাধরি করে ট্রলিতে তোলে একজনকে। এরপর একটু দূরে ট্রলি রেখে পালিয়ে যায় তারা। ঘটনার 9 দিন পর পুলিশ জানায় অজ্ঞাত কিশোরীর নাম মিম আক্তার। গ্রামের বাড়ি কুমিল্লায়। গৃহকর্মী হিসেবে মিম কাজ করত নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফয়সালের বাসায়। প্রাথমিকভাবে পুলিশ নিশ্চিত মিমকে হত্যা করা হয়েছে। আটক করা হয়েছে গৃহকর্তা ফয়সাল, তার স্ত্রী রাহেমা খাতুন রেশমা এবং ফয়সালের শ্বশুর রাজ্জাককে।
তাকে অজ্ঞাত স্থানে এখানে মানে ঢাকা মেডিকেলে রেখে গেছে, এই যে লাশটাকে যে গোপন করার চেষ্টা করছে, এটাই তো বড় অপরাধ। আর তারপরে আমরা পোস্টমর্টেম রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে পরবর্তীতে আরও বিস্তারিত বলতে পারবো। নিহত মিমের মা জানান 1 বছর আগে জোনায়েদ নামে এক ব্যক্তির মাধ্যমে মিম গৃহকর্মী হিসেবে কাজে আসে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফয়সালের বাসায়। এরপর আর মেয়ের সাথে দেখা করতে পারেননি তারা। আমার 13 তারিখে বলছে এই মেয়েটা সব টাকা পয়সা লইয়া কারোর সাথে সম্পর্ক আছে, 25,000 টাকা ওরা মেয়েটা বাগ্যা গেছে, কাপড় চুপুর একটা ওরা কাজ জানে, আমার এই মোট কথা জানাইছে অন্য। আর ওরা বলতেছে মেয়েটা ফাঁসি দিয়ে মরছে। মেয়েটা কি কারণে ফাঁসি দিয়ে মরবো, আমি কি কথা বলি না এই কারণে মরবো না কি কারণে মরছে, এটা আমি জানতে চাই। ন্যায্য বিচার চাই। মেয়েটার যেভাবে মারছে অত্যাচার করে নির্যাতন করে, এভাবে এরকম বিচার আমি চাই। মৃত্যুর সপ্তাহখানেক আগে মিম ভিডিও কল দিয়েছিল তার বোন রুমাকে, সেখানে সে নির্যাতনের কথা বলেছিল বলে অভিযোগ তার। কাজে দেওয়ার পরে আমরা বোনকে আমরা চোখের সামনে আর জীবিত হিসেবে আর দেখিই নেই। তারপরে এরকম টর্চারিং করতে করতে তো আমার বোনে একদিন লুকাইয়া ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে আম্মু আমার তো অনেক টর্চারিং করে, আমারে নিয়ে আসো, আমি এখানে আর থাকতে পারবো না। মিমকে হত্যার ঘটনায় মামলা নেয়নি সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, এমন অভিযোগ ভুক্তভোগীর পরিবারের সদস্যদের। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।